মেহজাবিন, তাসনিয়া ফারিন কাকে কত মার্কস দিবেন? অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে তুলনাটা করাটাই আসলে ভুল। নামের আগে বিদ্রোহী কেন? অনেকের সাথে হয়তো একটু বিদ্রোহী রূপে থাকতে হয়। বাংলাদেশে আসলে ডিরেকশন ইজ নট ভেরি ইজি। যদি আমি ডিরেকশনে যাই তাহলে আমি বয়সের আগেই বুড়ো হয়ে যাব। বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা কখনো? গাইতে গাইতে গায়নের সংখ্যা বেশি। ধরেন একটা কাজের জায়গা, আপনি কাজ করতে পারতেছেন, আপনি টাকা ইনকাম করতে পারতেছেন, একটা সময় পর্যন্ত কাজ করবেন, তারপরে আপনি চলে যাবেন। ব্যাপারটা এরকম। আমি রাস্তায় গেলে সিনেমাটোগ্রাফার কি এটা বুঝে দিই, তারা আমার 5-10 মিনিট লাগবে। সমাধানটা কি? কেমন আছেন সবাই? দর্শক, আপনাদেরকে আফরান নিশো, মেহজাবিন অভিনীত রেড ড্রাম ওয়েব ফিল্মটার কথা মনে আছে? আমার কিন্তু খুব পছন্দের একটা কাজ। দ্য সাইলেন্স, রেনুমা, চিরকাল আজ, ওয়েব সিরিজ আমি কি তুমি সহ অনেক জনপ্রিয় কাজ। যে মানুষটার ক্যামেরার লেন্স দিয়ে আমরা দেখেছি, সেই সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন আজ আছেন আমাদের সাথে। কেমন আছেন? ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই, নামের আগে বিদ্রোহী কেন? আপনি কি বিদ্রোহী টাইপ মানুষ? সবাই তো আসলে সবার জীবনে একটা পার্সোনাল বিদ্রোহের জায়গা থাকে। আমার নামের আগে বিদ্রোহী কেন এটারও একটা গল্প আছে আমার, মানে এটা শুধু শুধু হয় নাই। তো একটু লম্বা গল্প আমি যদি শর্ট বলি, যে এটা আমার এক টিচার আমাকে এই নামে ডাকছিল, তারপরে আমি ওই নামটাতে ফিল করছি যে এটা আসলে আমি ক্যারি করতে পারবো, এবং ওইটা আমার তখন থেকেই খুব মোটিভেট করছিল। এবং আরেকটা ফিল্ম আছে ইনটু দ্য ওয়াইল্ড, ওই সিনেমার যে প্রোটাগনিস্ট আছে, সে তার জার্নিটা ছিল, সে খুবই আর্ট পড়ে মানে চাকরি করতো, তো কিন্তু তার মানে ড্রিম ওটা ছিল না, বা এইম ওটা ছিল না। সে করছিল কি, সে তার যত আইডেন্টিটি আছে অফিসিয়াল সব আইডেন্টিটি সব আগুনে পুড়ে দিয়ে সে নতুন একটা নামে সে জার্নি শুরু করে, সে ট্রাভেল করে। তো ওই সিনেমার ওই ফেজটার নাম হলো মাই ওন বার্থ। সো ওই ফেজটা আমাকে খুব কিক করছিল, যে আসলে আমি যে কাজটা করতে চাইতেছি এটা আসলে মানে আমার ফ্যামিলি, তখনকার আমার ফ্যামিলি যেভাবে চিন্তা করছিল বা সবকিছু, তারা কেউ এটার সাপোর্টে ছিল না। সবকিছু থেকে বের হয়ে আমি এটা করতেছি, তখন মনে হচ্ছে যে আমি একটা আমার ওন বার্থ করতে পারি। তো দিস ইজ মাই মানে নেম ফর মাই ওন বার্থ। সো এটা আমার শুরু থেকেই নামটা আমাকে খুবই মানে একটা এনার্জি দিত, এখনো স্টিল দেয়। প্রথম দিকে আমি খুব ফেস করছি, অনেকেই এটা নিয়ে অনেকেই থাকে না একটু ট্রল, বা এই নামটা কেন, এই ধরনের কিছু। সো তখন আমি ওইটা আসলে কেয়ার করিনি। এখনও আমি যখন একটা কাজের শেষে দেখি আমার নামটা, সো আমার কাছে ভালো লাগে। এটা একটা আমার একটা আলাদা আইডেন্টিটির মতো আমার কাছে হয়ে গেছে, যে এই আর কি এই নামের পিছনের গল্প। আপনার কাজের জায়গা তো শুটিং সেট, তো শুটিং সেটে কখনো কোনো আর্টিস্ট বা কোনো পরিচালকের সাথে কখনো বিদ্রোহ করেছেন? অনেকভাবেই বিদ্রোহ তো অনেক রূপ, তো অনেকভাবেই হয়তো করা হয়েছে, যে কোনো একটা কাঙ্ক্ষিত জিনিস অ্যাচিভ করার জন্য সময়কে চেঞ্জ করে, বাজেটকে চেঞ্জ করে অনেকের সাথে হয়তো টুকটাক এগুলা ধরেন একটু বিদ্রোহী রূপে থাকতে হয়, না হলে আসলে আমরা ওই কাঙ্ক্ষিত জিনিসটা অ্যাচিভ করতে পারি না। আপনার বেশিরভাগ জনপ্রিয় কাজ ভিকি জাহেদের সাথে, এর কারণটা কি? ভিকি আমার ফ্রেন্ড। ভিকি আর আমরা একদম যখন শুরু করি আর কি শর্ট ফিল্ম দিয়ে, তখন আমরা একদম ইউনিভার্সিটি পড়ুয়া যখন, তো ও বুটেক্সে পড়তো, আমি আসানুল ইউনিভার্সিটিতে পড়তাম। তো আমাদের একটা গ্রুপের মাধ্যমে, আমাদের ওই একটা নেটওয়ার্কিং গ্রুপ ছিল সিনেমা বানানোর, ওখান থেকে আমাদের পরিচয়। তো ওইখান থেকে হয় কি আমাদের একদম ফিল্ম মেকিং এর একদম মানে হাঁটার শুরুটা একসাথে। তো দেখা গেছে যে আমরা কাজ করতে 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 আমরা দুইজনই আলাদা আলাদাভাবে নিজেদের ডেভেলপ করছি দুইজনের জন্য। সো দেখা গেছে একটা লম্বা সময় আমরা একজন আরেকজনকে সার্ভ করতে পারছি বলেই আমি হয়তো ওর সাথে কাজ করতেছি এখনো, এবং একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়, একজনকে বোঝার ব্যাপার স্যাপার আছে। এখন দেখা যাচ্ছে ভিকির সাথে কোনো শুটে যদি আমি যাই, দেখা গেছে ওর অনেক কিছু বলা লাগে না, যে আমি ওর কথার টোন বা চোখের চাহনি দিয়ে বুঝে দিতেছি ও এই ধরনের কিছু চাইতেছে। এই ধরনের কিছু অদ্ভুত সিঙ্কের কারণে হয়তো আমরা এখন পর্যন্ত অনেকগুলো কাজ করতেছি। আপনার কাছে যদি জানতে চাই, সিনেমাটোগ্রাফার কেন হলেন, অন্য কোনো পেশায় না কেন? এই ইচ্ছাটা কেন হলো? সিনেমাটোগ্রাফার কেন হইলাম, আসলে এই সময় আইসা ধরেন আমিও নিজেকে নিজে প্রশ্ন করে আসলে খোঁজার ট্রাই করছি। তো যেটা আমি আসলে পাইছি, যে ধরেন আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে আমি ডায়েরি লিখতাম, যেটা আমি খুঁজে পাইছি আর কি, যে কেন আমি সিনেমাটোগ্রাফিতে, অন্য কোনো কিছুতে না কেন। আমি ডায়েরি লিখতাম, টুকটাক কবিতা লিখতাম। সো দেখতাম যে আমি যাইতেছি, কোনো কিছু অবজার্ভ করতাম, সেটা নিয়ে লিখতাম। তো আমার মনে ওই অবজারভেশনের এক্সপ্রেশনটাই আমার জাস্ট মাধ্যমটা চেঞ্জ হচ্ছে। হয়তো কলমের জায়গায় আমি ক্যামেরাটা
চুজ করছি। তো এইটা আমার মেইন আর কি মেইন পয়েন্ট আর কি, যে আসলে আমি ওই এক্সপ্রেস করার একটা তাগিদ ছিল। সো একটা সময় এসে দেখা গেছে যে ক্যামেরাটা আমার কাছে খুবই একটা লাভলি টুল হিসেবে আমার কাছে ইন্ট্রোডিউস হয়েছে, আমিও মজা পাইছি, দেখা যাচ্ছে কন্টিনিউ হয়েছে। এভাবে আসলে সিনেমাটোগ্রাফিতে আসা। এখন যদি বলতে পারেন যে আমি ডিরেকশনে কেন নাই, কারণ আমি দেখছি যে আমি আসলে খুব মাল্টিটাস্কিং মানুষ না, আমি শুধু একটা কাজই বা দুইটা কাজ, মানে একটা কাজই আমি ফোকাস দিয়ে করতে পারি আর কি। সো আমি দেখলাম যে বাংলাদেশে আসলে ডিরেকশন ইজ নট ভেরি ইজি, এটা আসলে অনেক কিছু মনে করেন ডিরেক্টরের মাথায় থাকে। আমি আমার শুরুতে আমি বুঝে গেছি যে আসলে যদি আমি ডিরেকশনে যাই তাহলে আমি বয়সের আগেই বুড়ো হয়ে যাবো। সো আমি এই কারণে একদম সিনেমাটোগ্রাফিতে আছি। এখানে একটা ভ্যারিয়েশন আছে, একটা গল্প থেকে আরেকটা গল্পে লাফ মেরে মেরে যাইতেছি, যেখানে একজন ডিরেক্টর একটা গল্পেই অনেকক্ষণ থাকতে হয়। তো ওই কারণে আর কি আমি এত প্রেশার আসলে নিতে পারি না, নিতে চাইও না। তো আমি আসলে খুবই একটা নিশ চিন্তা ভাবনা এবং নিশ লাইফ লিড করার জন্য আসলে সিনেমাটোগ্রাফি, দিস ইজ দ্য অনলি থিং আই ক্যান ডু, এবং আমি এটা করেই যাব। সিনেমাটোগ্রাফার, ক্যামেরা পার্সন ও ডিওপির মধ্যে পার্থক্য কি মনে হয় আপনার কাছে? এটার অনেকে অনেকভাবে পার্থক্য তৈরি করতে পারে। তো আমার কাছে সোজা সাপটা মনে হয় মানে ডেজিগনেশনের ওয়েটটা ভ্যারি করে। সিনেমাটোগ্রাফার হিসেবে আপনার কোন কাজটাকে আপনি এগিয়ে রাখবেন, বা আপনার পছন্দের কাজ কোনটা ছিল? কোনো কাজ এগিয়ে পিছিয়ে রাখার কিছু নাই, সবগুলা কাজই ভালো লাগা থেকে করা। মোমেন্টস নামে একটা শর্ট ফিল্ম 2015-16 সালে ইউটিউবে রিলিজ হওয়ার পরে ওটা অনেক ভাইরাল হয়ে যায়। তারপরে আমরা আসলে আমাদের মানে পথ দেখতে পাই আর কি, সবাই আমাদের পৃষ্ঠপোষকতা করা শুরু করে। মোমেন্টস আমাদের খুবই আমার পার্সোনালি খুবই পছন্দের একটা কাজ, যদিও খুবই এখন দেখতে গেলে খুবই নাজুক। তারপরে এই সময়ে চিরকাল আজ, কাজলের দিন রাত্রি, তিথিডোর, এইগুলা খুব আমার কাছে ফেভারিট। তাছাড়া তো আরো করতেছি। এই মেহজাবিন, তাসনিয়া ফারিন দুজনেই জনপ্রিয় নায়িকা, আপনি কাজ করেছেন তাদের সাথে, আপনার চোখে কাকে কত মার্কস দিবেন? জটিল প্রশ্ন আসবে আমার জন্য। আসলে এটাতে কাউকে আসলে কত মার্কস দেওয়ার মানে ওই ওয়েতে আমি আসলে চিন্তা করি না। এক একজনের ওয়ে অফ এক্সপ্রেশন, এক এক ধরনের ওয়ে অফ থটস, কাজ করার পদ্ধতি ডিফারেন্ট। সো দুইজনই আসলে দুইজনের জায়গায় খুবই ব্রিলিয়েন্ট, খুবই ফ্রেন্ডলি, খুবই হাম্বেল মানুষ। আলাদা করে আসলে মার্কস আমি আসলে দেওয়ার ক্যাপাবিলিটি আমার নাই আসলে। তাহলে যদি জিজ্ঞেস করি, দুজনের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? দুজনের সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো। মেহজাবিন আপুর সাথে আমার অনেক কাজ হয়েছে, মানে ফারিন আপুর থেকে বেশি। তো খুবই ভালো। মানে মেহজাবিন আপুর কথা যদি বলতে চাই, মেহজাবিন আপু আমি ফিল করি আর কি পার্সোনালি, মেহজাবিন আপু শুটিংয়ে থাকা মানে আমাদের ধরেন 60-70% প্রেশার ভ্যানিশ হয়ে যাওয়া। উনি দেখা গেছে যে আমাদের আগে উনি রেডি হয়ে আসে, এটা চলে আসে, এরকম খুবই পাংচুয়াল। তো কাজ করতে গেলেও খুবই ভালো লাগে। ফারিনাপুর সাথে অনেক বেশি কাজ হচ্ছে তা না, কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো। তাহলে কি আমরা বলবো যে তাসনিয়া ফারিনের চেয়ে মেহজাবিন এগিয়ে রাখার তো কিছু নাই। ওর মেহজাবিনাপুর সাথে আমি একটু বেশি বলতে পারলাম, কারণ মেহজাবিনের সাথে আমার অনেক কাজ হয়েছে। ফারিনাপুর সাথে ওই অর্থে যদি রেশিও ওয়াইজ অত কাজ হয়নি, কিন্তু যতটুকু কাজ হয়েছে শি ইজ অলসো নাইস টু মি। কাজ করতে গিয়ে বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা কখনো? আমাদের শুটিং পুরো পিরিয়ডটাই আসলে একটা বাজে ইনসিডেন্ট, অনেক কিছু বাজে ইনসিডেন্টের মধ্যে থাকে, এর মধ্যে থেকে আমরা উতরে আসি। ব্যাপারটা এরকম আর কি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমার শুটিং এও এরকম অনেক বাজে ইনসিডেন্ট হয়েছে। সো এইগুলা তো আসলে মেমোরাইজ করার কিছু নেই, এগুলো ভুলে যাওয়াই আর কি ভালো। আচ্ছা, আমি যদি জানতে চাই আমাদের দেশে সিনেমাটোগ্রাফার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় বাধা বা সুবিধা বা কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত এখন এই মুহূর্তে এই সময়ে এসে আমি যেটা দেখি, সবাই শর্টকাটে একটু বড় বা শর্টকাটে একটু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে। তো এটা একটা বড় সমস্যা, কারণ আপনি যখন সিনেমাটোগ্রাফার হবেন তখন মানে ইউজুয়ালি ইউ আর নট দ্য ডিরেক্টর। মানে এখন 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 8 জন ডিরেক্টর হতে চায়, কারণ ও একটা ফ্রন্টে থাকে, স্ক্রিনে থাকে, পরিচিত একটা প্রভাব থাকে। তো এই কাজটা আসলে মানে একদম ভিতর থেকে ভালোবাসার জায়গা থাকতে হবে যে এটা আমি আসলে করতে চাই। এইটার ল্যাকিংসটা এক। আর এই কাজের মূল্যায়নটা আমরা সামগ্রিকভাবে করতে পারি নাই। এটা ধরেন আপনার কারণটা কি? এটা কারণটা মানে ব্যাপার হলো গিয়ে আমার স্ক্রিনে আমাকে আইনা আপনি টাকা ইনকাম করতে পারবেন না। দ্যাটস দ্য মানে ওয়ান লাইনার আর কি। যেমন এখানে যদি কোনো হিরো অথবা হিরোইন অথবা খুব প্রমিনেন্ট কোনো ডিরেক্টর থাকতো, যার ব্র্যান্ড ভ্যালু বা মানে প্রোডাক্ট ব্যাচার ভ্যালু বা এই ধরনের ভ্যালু থাকে, তাদেরই তো মানে প্রডিউসার বা যারা আনবে। সো এই জায়গা থেকে ধরেন একটা আমাদের সোশ্যাল জায়গা থেকে যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট জব এবং খুবই সম্মানীয় একটা কাজ, তো এই জায়গাটা মানে পারিপার্শ্বিকভাবে মানে এটার মূল্যায়িত হয় নাই। যখন আপনি দেখবেন যে ছোটখাটো বাংলাদেশে ভুরি অ্যাওয়ার্ড শো,
কয়টা অ্যাওয়ার্ড শোতে আপনি বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডটা আছে, হাতে গোনা একটা বা দুইটাও না, মানে আমার মনে হয় এখন একটা দিতেছে। স্ক্রিনের পিছনে কাজ করে তাদের সবাইকেই আপনার একটা মূল্যায়নের দরকার আছে, যে ইউর স্পেশাল। আপনি যদি তাকে ওই ফিলটা না করাতে পারেন, তাহলে পরের প্রজন্ম কেন সে সিনেমাটোগ্রাফার হইতে চাবে? সেও তো একটা সামাজিক একটা অ্যাকসেপ্টেন্স চায়, সামাজিক একটা মূল্যায়ন চায়, যে আমি একটা কাজ করি, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি যাদের মানে প্রাউড ফিল করতে পারে বা ভালো ফিল করতে পারে। তো সে যখন জানি না সিনেমাটোগ্রাফার কোনো একটা জব, আর আমি রাস্তায় গেলে সিনেমাটোগ্রাফার কি এটা বুঝে দিই তারা আমার 5-10 মিনিট লাগবে, কিন্তু আমার পাশের দেশ ইন্ডিয়াতে গেলেও দেখা যাচ্ছে সিনেমাটোগ্রাফারদের অ্যাকসেপ্টেন্স অন্যরকম। যদি রেমুনারেশনের কথা বলি, তাহলে সিনেমাটোগ্রাফারের রেমুনারেশন আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কি সমান থাকে? এটা তো কখনোই সম্ভব না, কারণ এটা পৃথিবীর কোথাও এটা মানে সমান বা এরকম না। এটা তো যার যার মানে কাজের প্রেক্ষিতে আসলে পেমেন্টটা আসলে নির্ধারিত হয়। সো এখানে আসলে সিনেমাটোগ্রাফারদের সাথে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে তুলনাটা করাটাই আসলে ভুল। সো আমার মনে হয় তারা যেভাবে পে ব্যাক করতে পারে তাদের কাজ, ওই অনুযায়ী তাদের একটা পেমেন্ট তারা নির্ধারিত করে। আমরা সিনেমাটোগ্রাফার বা ক্যামেরার অন্য যারা পিছনে যারা আছে, তারা কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে, সেই ভ্যালুর এগেনস্টে আমার পেমেন্টটা নির্ধারিত হয়। এটা আসলে কম্প্যারিজনের কিছু নাই আমি মনে করি। যারা নতুন কাজ করতে আসে তাদের রেমুনারেশনটা কেমন থাকে? এটা ডিপেন্ড করে, যে অবশ্যই যারা নতুন কাজ করতে আসে তাদের তো একটু কম থাকবে, তুলনামূলক কম থাকবে। তো এখন আসলে ওই নতুন ছেলে পেলে বা নতুন যারা আসছে তাদের ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে। তাকে ভাবতে হবে কেন আমাকে মানুষ টাকা দিয়ে এই কাজের জন্য হায়ার করতেছে, বা কেন আমাকে এটা ইনভলভ করতেছে। সো যতই আপনি বোঝাইতে পারবেন বা আপনি প্রমাণ করতে পারবেন যে না আমি এটা করতে পারি, বা আমার চিন্তা ভাবনা এরকম, আমার প্রেজেন্টেশন এরকম, আমার অ্যাস্থেটিক্স কোয়ালিটি এরকম, তখনই তো আপনি মানে তার কাছে ডিমান্ডেবল হবেন। যখন আপনার ডিমান্ড বাড়বে, খুবই নর্মালি আপনার পেমেন্টটাও বাড়বে। ব্যাপারটা খুবই ইজি। আমরা যতটুকু জানি আপনি সিনেমাটোগ্রাফির ওপরে ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন, আপনি সেখানে কাজ না করে বাংলাদেশে কেন কাজ করছেন? ওখানে কাজ করার অফার পাইছিলাম মানে আমার ইউনিভার্সিটি, আমার ফিল্ম স্কুলেরই একজন টিচার আমাকে অফার করছিল। সো আমি আসলে একটু ঘরকুনো লোক, তো আমি যে বয়সটায় ইন্ডিয়াতে পড়তে গেছিলাম, আমার মনে হয় নাই যে আমি আবার সেই একটা মানে ইঁদুর দৌড়ের মধ্যে দিয়ে শুরু করে আবার নিজেকে প্রতিষ্ঠিত করা, এই সেই মানে মুম্বাইতে বা ইন্ডিয়াতে অনেক অনেক কম্পিটিশন। সো ব্যাপারটা তো ইজি না। তো আমি আসলে ওই মানে ইয়ের মধ্যে যাইতে চাইনি, এই কারণে আমি মানে দেশে ব্যাক করছি বা দেশে কাজ করতেছি। এবং আমি চাইলেও বোধহয় সেটা হইতো না, কারণ একটা জিনিস আমি মানে একটু আজকে বলতে চাই, আমার ধরেন আপনি চাইলেই কিন্তু ইন্ডিয়াতে যায় কাজ করতে পারবেন না। যেভাবে ইন্ডিয়ান ডিপি বা ইন্ডিয়ান টেকনিশিয়ানরা চাইলেই বাংলাদেশে কাজ করতে পারে, তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল রুলস আছে, তাদের গিল্ডস আছে, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের অনেক প্রোটোকল আছে। এই রুলস গুলো কেন বাংলাদেশে নেই? এই রুলস গুলো বাংলাদেশে আছে, কিন্তু এটা অ্যাপ্লাই করা হয় না। সবাই বাইপাস করে ওখান থেকে হয়তো কেউ ফায়দা নিতে চায়। সো সবাই আসলে ওই ধরেন ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার রাস্তায় আছে। ক্যামেরা সংগঠন থেকে কেন এর দায়িত্ব নেওয়া হয় না? আমাদের এখানে অ্যাসোসিয়েশন গুলো অতটা অ্যাক্টিভ না, কারণ আমাদের আসলে ওইভাবে যদি ধরেন এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি বলতেছি, কিন্তু ওইভাবে আসলে এটা এখনো ইন্ডাস্ট্রি হয়ে ওঠে নাই। এটা খুবই একটা ধরেন একটা কাজের জায়গা, আপনি কাজ করতে পারতেছেন, আপনি টাকা ইনকাম করতে পারতেছেন, একটা সময় পর্যন্ত কাজ করবেন, তারপরে আপনি চলে যাবেন। ব্যাপারটা এরকম, সামগ্রিকভাবে উদ্যোগটা আসতে হবে। এখন তো শুধু একটা অ্যাসোসিয়েশন থেকে করলে হবে না। ইন্ডিয়াতে পড়াশোনার সময় আপনি কি কোনো কাজ করেছিলেন? না, ইন্ডিয়াতে পড়াশোনার সময় আমি কাজ করিনি, কিন্তু কয়েকটা স্টুডেন্ট প্রজেক্টে আমি মানে আমাকে বলছিল, কিন্তু আমি আসলে খুবই ফোকাসলি চিন্তা করছি আমি আসলে পড়াশোনা করতে আসছি। তো এই জন্য আমি ওখানে পড়াশোনার সময় কোনো কমার্শিয়াল কাজে আমি ইনভলভ হইনি। জীবনে অনেক শুটিং করেছেন আপনি, আপনার শুটিং করতে গিয়ে পরিচালক বা অ্যাক্ট্রেসদের সাথে মজার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। সুনামগঞ্জ তাহিরপুর একদম ট্যাগের ঘাটে একদম বর্ডারে ওই যে নীলাদ্রি লেকের ওখানে শুট করতেছিলাম। তো তখন অনেক আগে, 4-5 বছর আগে, তখন আসলে অতটাও ওখানে ট্যুরিস্ট ডেভেলপ হয় নাই। ওখানে আমার মনে আছে আমরা সবাই পুরো টিম মানে লাইফের প্রথম একসাথে সবার কল টাইম মিস হয়েছিল, কারণ বিভিন্ন গ্রুপে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম আর কি, মানে এক জায়গায় আমাদের থাকার প্লেস হয়নি। তো ওইটার কথা মনে পড়তেছে। কাজ করতে গিয়ে কখনো কোনো আর্টিস্টকে বের করে দিয়েছেন যে না কাজ করব না? না, আমার সাথে এরকম হয় নাই। তবে এটা ঠিক, কারণ আমরা তো আসলে একটা টিম হয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, আমাদের কিছু অবজারভেশন থাকে। যেমন আমাদের হয়তো আমরা সেটে কোনো রিয়াক্ট করি না, বা আমাদের একটা অবজারভেশন থাকে যে কে আমাদের সাথে, আমাদের টিমের সাথে ফ্রেন্ডলি, কে আমাদের
কতটুকু ভোগান্তি দিতেছে বা দিতেছে না, সেটার একটা রেটিং অবশ্যই হয়। সেটা সেই রেটিংটা অবশ্যই ডিরেক্টরের কাছে যায় এবং ডিরেক্টর অবশ্যই সেটা কাউন্টও করে। সেই অনুযায়ী হয়তো অনেকেই ব্ল্যাকলিস্টে হয়ে যায় যে ওনারা আমরা ডাকতেছি না বা ওনারা আমরা চাই না সেটে। বিভিন্ন শুটিং সেটে নায়ক বা নায়িকা কিংবা ক্যামেরা পার্সনরা বিভিন্ন রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে আগে আপলোড করে দিচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে আপাতত চোখ দিয়ে দেখতেছি কিন্তু এটা খুব বাজে একটা প্র্যাকটিস। মানে এটা আমার মনে হয় শুধু বাংলাদেশেই আছে। সে ধরেন আপনি বাইরের কোনো সিনেমাতে বা বাইরের প্রজেক্টে করলে আপনি কন্ট্রাক্ট সাইন করবেন যে এই রিলিজের অ্যানাউন্সমেন্টের আগে আপনি কিছু বলতে পারবেন না, এবং অ্যানাউন্সমেন্ট রিলিজের এত আগে আপনি কোনো ছবি ভিডিও কিছু আপনি শেয়ার করতে পারবেন না। তো ওইটা তো বাদ দিলাম, এটা বাইরের ইয়া, কিন্তু আমাদের এখানে এটা একটা ক্যান্সারের মতো মহামারী হয়ে গেছে। মানে আমিও আগে আমার টুকটাক শুটিংয়ের সময় ভিডিও টিডিও করতাম, পরে আপলোড দিতাম, সেটা শুধুমাত্র মেমোরিটাকে ক্যাপচার করার জায়গা থেকে। কিন্তু এখন এটা আমার দিতে ভয় লাগে যে সবাই হয়তো ভাবে যে আমি ভাববো কিনা যে আমিও হয়তো রিলস দিয়ে টাকা ইনকাম করার জন্য দিতেছি। এই জন্য আমি এটা খুবই ধরেন পার্সোনাল জায়গার টাচ না করলে আমি ওই ধরনের কিছু আর দেই না। কারণ ফাঁক ফোকর দিয়ে কে কোন দিকে ভিডিও করে, কে কোন দিকে জুম করে, কি অড ল্যাঙ্গেলে কি সব নিয়ে এইটা দিয়ে আপনি ইয়ে করবেন, এইটা মানে ক্লিয়ারলি প্রোহিবিটেড করার জন্য আমরা মানে এই শুটিং পিরিয়ডে কারো এই ধরনের ভিডিও করার পারমিশন নাই। শুধুমাত্র যারা কন্টিনিউটি নিতেছে সে শুধু ক্যামেরায় ছবি তুলতেছে বা এরকম কিছু, বা অফিসিয়াল যে বিটিএস করতেছে সেই শুধু নিতে পারতেছে। কেউ মনে চাইলো আমি একটা খুবই ট্রিকি সিন করতেছি, ফোন দিয়ে বের করে ফেললাম, এই ধরনের পারমিশন এখন আমি দিতেছি না পার্সোনালি। ইন্ডিয়ার কাজের সাথে বাংলাদেশের কাজের মধ্যে তফাৎটা কোথায়? এবং দেখা যায় যে একটি বড় বাজেটের সিনেমা যখন আসে ইন্ডিয়া থেকে হয়তো বা ডিওপি নিয়ে আসছে, এর কারণটা কি এবং বাংলাদেশের ল্যাকিংসটা কোথায়? ইন্ডিয়া থেকে ডিওপি নিয়ে আসছে এটা অন্য বল গেম। একটা তো থাকে আপনার পার্সোনাল চয়েস থাকতে পারে, আবার তারা দেখা যাচ্ছে রেগুলার অনেক টেকনিক্যালি তো অবশ্যই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আমাদের থেকে বেটার টেকনিক্যালি, মানে বিভিন্ন টেকনিক্যাল জায়গা থেকে যে গ্রিপগুলো আমরা এখনো ইউজ করতে পারি না, ওরা অনেক আগে থেকে ইউজ করতেছে, ওই জায়গা থেকে অবশ্যই বেটার। হ্যাঁ, আমরা হয়তো টেকনিক্যালি কিছু জায়গায় পিছিয়ে থাকতে পারি, এটা আমাদের মানতে হবে, কিন্তু চিন্তা ভাবনায় বা ওই জায়গাতে আমরা আমরা পিছিয়ে আছি, এটা আমি মানতে নারাজ। কারণ এখন আপনারা দেখতেছেন বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ হইতেছে, কারণ আপনি চাইলেই সম্ভব, অনেকভাবে সম্ভব, আপনার চাওয়াটা দরকার। এখন অনেক সময় বাইরে থেকে নিয়ে আসতেছে, এখানে কিছু অনেক ধরনের ক্যালকুলেশন থাকে, প্রডিউসার অ্যাঙ্গেলে অনেক ধরনের ক্যালকুলেশন থাকে, সেই কারণে হয়তো আসতেছে বা আনতেছে। আর ডিরেক্টরদের পার্সোনাল চয়েসের ব্যাপার আছে, এই কারণে হয়তো আসতেছে। আপনার শেষ দেখা সিনেমা কোনটা ছিল? সিনেমা তো কয়েকটা শেষ দেখা, কিন্তু আমার এখন মনে পড়তেছে যে আমি লাস্ট সিরিজ দেখলাম পঞ্চায়েত, পুরোটা ওইটা আমার মনে পড়তেছে আর কি। অনেকগুলো তো সিনেমা দেখা হয়, কারণ এটার মধ্যে যেটা মনে থাকে ওইটার কথা তো আমি বলবো আর কি। তো ওই জায়গা থেকে পঞ্চায়েত আমার লাস্ট দেখা কোনো কন্টেন্ট আমার খুব ভালো লাগছে। যেটা ভালো লাগার কারণ কি ছিল? ভালো লাগার কারণ ছিল খুবই সরল এবং খুবই খুবই সরল একটা কাজ, গ্রাম ভিত্তিক একটা কাজ, এবং খুবই ইন ডেপথ। আপনি চাইলে চিন্তা করলে আপনি এটার অনেক সাবটেক্সট আপনি খুঁজে পাবেন। বাংলাদেশে এমন কাজ আরো হয় না কেন? বাংলাদেশে অনেক কাজই হয়, কিন্তু আমাদের আসলে আমি মনে করি যে আমাদের একটা কাজের পিছনে আমরা প্রপার টাইম দিই না, প্রপার প্রি প্রোডাকশন বা থিঙ্ক ট্যাঙ্কের জায়গাটা কম। আমরা খুব অল্প সময়ে কাজে ঢুকে যাই, ওই স্ক্রিপ্টটা নিয়ে আমরা খুব একটা ডেভেলপ করি না, ডেভেলপ করার সময় পাই না, বা সময় আমাদের দেওয়া হয় না যেভাবে আপনি বলতে পারেন। আমার মোদ্দা কথা হইল যে আপনি ওই একটা প্রজেক্ট নিয়ে একটা গল্প, একটা কনসেপ্টের লেখনির জায়গাতে আমাদের অনেক কম টাইম দেওয়া হয়, বা আমরা অনেক কম টাইম পাই। এই জন্যই কাজগুলো আসলে স্ক্রিনে অত কোয়ালিটিফুল হয়ে আসে না। আমরা এখন ঝকঝকে তকতকে সুন্দর ভিজুয়াল আমরা দিতে পারতেছি, কিন্তু আমি যদি বলতে চাই এই কাজগুলার ইন ডেপথ অ্যাস্থেটিক ভ্যালুগুলা কম। কাজ হইতেছে, আপনি দেখতেছেন, হাসতেছেন, কিন্তু অনেকদিন মনে রাখার মতো কাজগুলো খুব কম। আপনি কি সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখেন? বাংলাদেশের সাউথ ইন্ডিয়ান সিনেমার ভক্ত অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনি কি ওই ফ্লেভারটা রাখেন কিনা আপনার সিনেমায়? না, আমি দেখি অবশ্যই, আমি অনেক ধরনের সিনেমাই দেখি, কিন্তু ফ্লেভার রাখার ব্যাপারে ওগুলো আমার খুব একটা অনুপ্রাণিত করে না। ফ্লেভার মানে আমি সবসময় আমি নিজেকে খুঁজতে চাই আর কি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে জানতে চাই, নিজের দর্শক, পরিচালক এবং শিল্পী সবার উদ্দেশ্যে একজন বিদ্রোহী দীপনের মেসেজ কি থাকবে? সবার উদ্দেশ্যেই মেসেজ, সবাই আমাকে ভালোবাসবেন, কোনো ভুল ত্রুটি হলে ধরাই দিবেন, এই আর কি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে অনেক দিন কাজ করতে পারি। আমার দর্শক মানে আমার মেইন দর্শক তো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, তারা সবসময় মানে আমার কাজ ভালোবাসে।
তাদের জন্য, তারাও যাতে আমার জন্য দোয়া করে, যাতে আমি খুব ভালো ভালো গল্পে নিজের চিন্তা ভাবনা মানে রিফ্লেকশনটা রাখতে পারি আর কি। আপনাদেরও ধন্যবাদ, নিউজ 24-কে ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে ভালো ভালো কাজ করতে পারি, ভালো থাকতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমাকে ভালোবাসুন এবং দেখতে থাকুন নিউজ 24।